রেডিও মিলনের আজকের নিবেদন নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী কৌতূহলী কোণের কাঁটা অন্তিম পর্ব। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন 90.4 FM। লেখক কন্যা শ্রীমতী মৌ সান্যালকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। শুরু হচ্ছে নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী কৌতূহলী কোণের কাঁটা অন্তিম পর্ব, প্রথম ভাগ। গত পর্বে আপনি শুনেছেন একদিন ব্যারিস্টার পি.কে. বাসুর চেম্বারে শিখা দত্ত নামে একটি মেয়ে তার বান্ধবীর হয়ে বিবাহ সংক্রান্ত লিগ্যাল অ্যাডভাইস নিতে আসে। বাসু সাহেব বুঝতে পারেন মেয়েটি সবকিছু খুলে বলছে না, তাই তিনি তাকে ধমক দেন। মেয়েটি অভিমানে চেম্বার ছেড়ে বেরিয়ে যায়। তখন মিসেস রানু বাসু জানান মেয়েটি তাকে রিটেইনার দিয়ে গিয়েছে, সে বাসু সাহেবের ক্লায়েন্ট। বাসু সাহেব মেয়েটির তল্লাশি শুরু করেন। জানতে পারেন মেয়েটির আসল নাম ছন্দা রায়। তার প্রথম স্বামী কমলেশ 7 বছর নিরুদ্দেশ থাকার কারণে সে সদ্য একজনকে বিবাহ করেছে এবং ঠিক তখনই কমলেশ ফিরে আসে রঙ্গমঞ্চে। আর আসা মাত্রই শুরু করে ব্ল্যাকমেইলিংয়ের খেলা। বাসু সাহেব নানা কায়দায় কমলেশের ঠিকানা সংগ্রহ করেন এবং কমলেশের সাথে দেখা করেন এবং তারপর সে পাড়ার একজন পানওয়ালা বটুককে তার ওপর নজর রাখতে বলেন। কিন্তু সেদিন রাত্রে কমলেশ খুন হয়। পরদিন সকালে ছন্দার স্বামী ত্রিদীপ নারায়ণ রাও বাসু সাহেবের সঙ্গে দেখা করে এবং জানায় ছন্দা ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। সে পুলিশকে সবকিছু জানাবে। ঠিক ওই মুহূর্তে বাসু সাহেব কি করবেন বুঝে উঠতে না পেরে সুজাতার মাধ্যমে ছন্দাকে লুকিয়ে ফেলার চেষ্টা করেন, কিন্তু শেষ রক্ষা হয় না। ছন্দা ধরা পড়ে পুলিশের জালে। তারপর পুরো 2 দিন বাসু সাহেব ঘর ছেড়ে বেরোলেন না। ক্রমাগত পাইপ টেনে গেলেন। মূল হেতু তার মক্কেল জামিন পায়নি। ওর মতে জামিন দেওয়া না দেওয়ার দায়িত্ব আইন যার স্কন্ধে ন্যস্ত করেছিল তিনি অভিযুক্তের প্রতি অহেতুক নিষ্করুণ হয়েছেন। দেখো রানু, ছন্দা কোনো মস্তান পার্টির গুন্ডা নয়, পেশাদারী সমাজবিরোধীও নয়, এমনকি ব্ল্যাক মানির ধনকুয়েরও নয় যে জামিন পেলে সে পুলিশ কেসকে প্রভাবিত করতে পারে। নিহত ব্যক্তি স্বীকৃত সমাজবিরোধী। তার হিপ পকেটে রিভলভার ছিল। ছন্দারও যে তা ছিল তা এখনো পর্যন্ত কেউ জানে না। ফলে আপাত দৃষ্টিতে এটা কিছুতেই ধরে নেওয়া যায় না যে ওই বয়সের একটি মেয়ে রাত 1টার সময় অতখানি ড্রাইভ করে একা কারো বাড়িতে হানা দেবে, আবার খুন করার পূর্ব পরিকল্পনা নিয়ে। কাজেই এ তো পরিষ্কার বোঝাই যায় যে ঘটনার দ্রুত আবর্তনে সে হঠাৎ পাইপটা হাতে তুলে নিয়েছিল নিঃসন্দেহে আত্মরক্ষার্থে। কাজেই পুলিশের যা বক্তব্য এটা হত্যা বা মার্ডার তা আদৌ ধোপে টেকে না। বড়জোর বলা যায় আত্মরক্ষার্থে অনিচ্ছাকৃত দুর্ঘটনা, কালপেবল হোমিসাইড। তাহলে জামিন কেন দিলেন না বিচারক? বিচারক বিশ্বাস করেছেন আসামির স্বামীর জবানবন্দি। হয়তো তার মনে পড়ে গিয়েছিল নিজের বিবাহের প্রথম সপ্তাহের কথা। একটি সদ্য বিবাহিতা বিয়ের কোণে যার অষ্টমঙ্গলা পার হয়নি, সে তার বরকে কড়া ঘুমের ওষুধ খাইয়ে মধ্যরাত্রে অভিসারে নাই হোক মধ্যরাত্রে গৃহত্যাগ করবে, এটাই যে অচিন্তনীয়। দ্বিতীয় কথা, এটাও বিচারক বিশ্বাস করেছেন যে স্বেচ্ছায় বা অনিচ্ছায় বা আত্মরক্ষার্থে যাই হোক মেয়েটির আঘাতেই কমলেশ ভূতলশায়ী হয়। এক্ষেত্রে অজ্ঞান অবস্থায় তাকে ফেলে পালিয়ে আসাটাও সমর্থনযোগ্য নয়। ছন্দা ওই ঘরেরই টেলিফোন ব্যবহার করে থানায়, হাসপাতালে বা কোনো অ্যাম্বুলেন্স ইউনিটে ফোন করে জানাতে পারত যে ওই ঠিকানায় একজন অচৈতন্য মানুষ মাটিতে পড়ে আছে।
অ্যাম্বুলেন্স এসে পড়ার আগে সে যদি পালিয়ে যেত তাহলে হয়তো তাকে ক্ষমা করে দেওয়া যেত, অন্তত জামিন দেওয়া যেত। অথবা হয়তো এসব কোনো হেতুই বিচারককে বিচলিত করেননি। ইদানিং সচরাচর যা হয়ে থাকে তাই ঘটেছে, অর্থাৎ অত্যন্ত প্রভাবশালী কোনো ব্যক্তি রাজনৈতিক ক্ষমতা দর্পে হোক বা অর্থকৌলিন্যের কারণেই হোক নেপথ্য থেকে কলকাঠি নাড়ছেন। সংবাদপত্রে আমি দেখেছি ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের কলকাতা শাখা অফিসে কি একটা সেমিনারে নাসিকের ধনকুবের ব্যবসায়ী ত্রিবিক্রম নারায়ণ রাও এই সপ্তাহে একটি বক্তৃতা দিয়েছেন। সংক্ষেপে আমার মক্কেলের পূজ্যপাদ শ্বশুর মহাশয় এখন কলকাতায় বর্তমান। ইতিমধ্যে সুকৌশলী গোয়েন্দা সংস্থা যেসব তথ্য সরবরাহ করে চলেছে তাতে সমস্যার সমাধান তো দূরস্থ, সেটা ক্রমশই জটিলতর হয়ে উঠছে। 1 নম্বর তথ্য, মৃত কমলেশের ঘরে পুলিশ কোনো ল্যাটেন্ট ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করতে পারেনি। সদ্য লাগানো চকচকে ডোর হ্যান্ডেলে নয়, টেলিফোনে নয়, গ্লাস টপ টেবিলে নয়। কিন্তু কেন? কোথাও কোনো আঙুলের ছাপ নেই কেন? যদি ধরে নেওয়া যায় যে আততায়ী হাতে গ্লাভস পরে এসেছিল, তাহলে তার আঙুলের ছাপ পাওয়া যাবে না, সেটাই প্রত্যাশিত। কিন্তু গৃহস্বামীর আঙুলের ছাপ পাওয়া গেল না কেন? বাসু সাহেব নিজেও তো ঘটনার দিন ওই বাড়ির হ্যান্ডেলে হাত দিয়েছিলেন, তাঁর আঙুলের ছাপই বা মুছে গেল কি করে? সম্ভাব্য উত্তর একটাই, অপরাধটা যে করেছে সে গৃহত্যাগের আগে প্রতিটি আঙুলের ছাপ রুমাল দিয়ে মুছে দিয়ে গেছে। অর্থাৎ আতঙ্কাতাড়িতা পলায়ন পরা কোনো যুবতী নয়, প্রফেশনাল খুনির স্থির মস্তিষ্কের পরিচয় পাওয়া যাচ্ছে এখানে। পুলিশ এই তথ্যটা মেনে নিয়েছে, কিন্তু কিছু সংশোধিত আকারে। তারা বলছে ফিঙ্গারপ্রিন্ট মোছা হয়েছে রুমাল দিয়ে নয়, আঁচল দিয়ে। দ্বিতীয় কথা, বটুক এবং তার স্ত্রী দুজনেই শুনেছে ওই ঘরে যখন ঝগড়া মারামারি হচ্ছিল, সশব্দে কাচের বাসনপত্র ভাঙছিল, তখন রাস্তায় দাঁড়িয়ে কেউ একজন কলবেল বাজাচ্ছিল। বাসু সাহেবের সিদ্ধান্ত সেই লোকটা ওই ঘরে আদৌ আসেনি, ফলে সে খুনি হতেই পারে না। কারণ কমলেশ যখন ভূতলশায়ী হয় তারপরেও সে ডোরবেল বাজিয়ে চলেছিল। পুলিশ তা মানে না, পুলিশ মানতে রাজিও নয়, এবং তারা এও মানে না যে ছন্দা একা এসেছিল। অত গভীর রাত্রে ওই বয়সের একটি মেয়ে কলকাতার রাস্তায় একা ড্রাইভ করে না, বিশেষত তারাতলার নির্জন ফ্যাক্টরি অঞ্চলে। সেই তৃতীয় ব্যক্তির উপস্থিতিটাই দুর্ঘটনাকে পুলিশের মতে ডেলিভারেট মার্ডারের দিকে ঠেলে দিচ্ছে। আরও একটা ব্যাপার ঘটেছে। ঘটনার পরদিন থেকে ত্রিদীপ নিরুদ্দেশ। বস্তুত থানায় এজাহার দেওয়ার পর সে আর তার আলিপুরের বাড়িতে ফিরে যায়নি। কোথায় গেছে কেউ জানে না, পুলিশ বাদে। না হলে টিভিতে নিরুদ্দেশ তালিকায় ধনকুবেরের একমাত্র পুত্রের ছবি দেখা যেত। বেশ বোঝা যায় পুলিশের ব্যবস্থাপনায় সে লোকচক্ষুর অন্তরালে কোনো 5 তারা হোটেলে বেশ আরামেই আছে। ব্যবস্থাপনা পুলিশের, কিন্তু খরচ সম্ভবত ওর পিতৃদেবের। কিন্তু কেন? ত্রিদীপকে লুকিয়ে ফেলার কারণটা কি? ওরা 3 জনেই বসেছিলেন লিভিং রুমে। কৌশিক আজ 3 দিন হলো বেপাত্তা। কমলেশের পূর্বজীবনের ইতিহাস সংগ্রহের মানুষে কোথায় কোথায় যে ঘুরছে তা বাসু সাহেব জানেন না। বুঝলে না, যাতে কারো প্রভাবে পড়ে ত্রিদীপ নারায়ণ তার জবানবন্দিটা প্রত্যাহার করে না নেয়, যাতে কেউ তাকে কোনো প্রশ্ন না করতে পারে, বিশেষ করে খবরের কাগজের লোক। আচ্ছা মামু, আমাকে একটা জিনিস বুঝিয়ে বলুন তো। আমি শুনেছি ভারতীয় আইনে স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে অথবা স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে পারে না, মানে ক্রিমিনাল কেসে। এটা কি সত্যি? সত্যি, তবে স্পাউস অনুমতি দিলে পারে। তাহলে এক্ষেত্রে ছন্দা যদি অনুমতি না দেয় তাহলে ত্রিদীপ তো সাক্ষ্য দিতে পারবে না।
ছন্দা যে তার স্বামীর চকলেটে ঘুমের ওষুধ মিশিয়েছিল, সে যে রাত 12:30টায় গাড়ি নিয়ে আলিপুর থেকে রওনা হয়েছিল, এসব তো ত্রিদীপের স্টেটমেন্টের ওপর প্রতিষ্ঠিত। তোমার প্রশ্নের জবাবে 3টে কথা বলবো। প্রথম কথা, ছন্দা যে মুহূর্তে বলবে স্ত্রী হিসেবে সে দাবি করছে ত্রিদীপ যা দেখেছে, যা জানে তা আদালতে বলতে পারবে না, সেই মুহূর্তেই বিচারক ধরে নেবেন যে মেয়েটি আদৌ ধোয়া তুলসী পাতা নয়। অর্থাৎ তার স্বামী প্রথম এজাহারে যা বলেছিল, যা আদালতে পেশ করা গেল না, যার ক্রস এক্সামিন হলো না, তার ভেতর অনেকটাই সত্য আছে। দ্বিতীয় কথা, পুলিশ অসংখ্য সাক্ষী খাড়া করবে, যারা ত্রিদীপের না বলা কথাটা প্রতিষ্ঠিত করবে। কেউ হয়তো বলবে যে রাত 12:35 সে ছন্দাকে ড্রাইভ করে তারা আলিপুরের বাড়ি থেকে বেরোতে দেখেছে। আবার ত্রিদীপের কোনো বন্ধু হয়তো বলবে ত্রিদীপ নারায়ণ তাকে বলেছিল যে ত্রিদীপের স্ত্রী তার স্বামীকে ওভারডোজের ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করতে চেয়েছিল, তাই বাড়ি ছেড়ে হোটেলে গিয়ে আশ্রয় নিয়েছে। কিন্তু আসামির অনুপস্থিতিতে ত্রিদীপ আর তার বন্ধুর কথোপকথন হেয়ারসে হয়ে যাবে না? যাবে, আমি অবজেকশনও দেব। বিচারক হয়তো তা সাস্টেনও করবেন, কিন্তু সেই বিধি বহির্ভূত এভিডেন্স বিচারককে বিচলিত করবে। আর সবচেয়ে বড় কথা, পুলিশ এমন ব্যবস্থা করবে যাতে ছন্দার ওই সাংবিধানিক অধিকারটা কার্যকর না করা যায়। অর্থাৎ ছন্দাকে এমন প্যাঁচে ফেলা হবে যাতে সে ত্রিদীপের সাক্ষ্যদানে আদৌ আপত্তি করতে পারবে না। সেটা কিভাবে হতে পারে? মামলাটা আদালতে ওঠার আগেই ওরা একটা আলাদা অ্যাকশন নেবে। আদালতে আবেদন করবে যাতে ছন্দা এবং ত্রিদীপ নারায়ণের রেজিস্ট্রি বিবাহটা বাতিল বলে ঘোষিত হয়। ডিভোর্স পিটিশন? না গো না, ডিভোর্স নয়। আদালত ওদের বিবাহ বিচ্ছেদ অনুমোদন করলেও ত্রিদীপ নারায়ণ তার ভূতপূর্বা স্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারবে না, কারণ ঘটনা যেদিন ঘটেছিল সেই 22শে জুন 1991 তারিখে ওরা ছিল বৈধ স্বামী স্ত্রী। আমি বলছি ও পক্ষ চেষ্টা করবে ওদের বিবাহটা সমূলে অবৈধ প্রমাণ করতে, অর্থাৎ প্রমাণ করা যে ওরা দুজনে, মানে ওই ছন্দা আর ত্রিদীপ, কোনো দিনই স্বামী স্ত্রী ছিল না, এক বিছানায় শুয়েছে এই পর্যন্ত। সেক্ষেত্রে ত্রিদীপ সাক্ষ্য দিতে পারবে। কিন্তু তা ওরা কিভাবে করবে? ত্রিদীপ আর ছন্দা রীতিমতো রেজিস্ট্রি বিবাহ করেছে, সে বিয়ে নাকচ করা এতই সহজ? খুব সহজ। এ কথা কেন বলছেন? দ্য স্পেশাল ম্যারেজ অ্যাক্ট নাম্বার 43 অফ 1954 এর আন্ডার সেকশন 4 বলা হয়েছে রেজিস্ট্রি বিবাহ তখনই সিদ্ধ হবে যখন নাইদার পার্টি হ্যাজ আ স্পাউস লিভিং। অর্থাৎ রেজিস্ট্রি বিবাহকালে যদি মেয়েটির কোনো পূর্বতন স্বামী অথবা ছেলেটির কোনো পূর্বতনা স্ত্রী জীবিত থাকে, তাহলে সেই রেজিস্ট্রি বিবাহ ভ্রমক্রমে লিপিবদ্ধ হলেও তা শুরু থেকেই অবৈধ। ওরা সহজেই প্রমাণ করবে যে 15ই জুন 1991 তারিখে যখন ছন্দা বিশ্বাস ত্রিদীপ নারায়ণকে রেজিস্ট্রি মতে বিবাহ করে, তখন ছন্দার পূর্বতম স্বামী কমলেশ বিশ্বাস জীবিত ছিল। ফলে শুরু থেকে ছন্দা ত্রিদীপের বিবাহ নাল অ্যান্ড ভয়েড, এক কথায় অসিদ্ধ। বিশু গিয়ে সদর দরজাটা খুলে দিল। ঘরে ঢুকল কৌশিক, হাতে সুটকেস, চেহারা ভগ্নদূতের মতো। কি ব্যাপার? কি কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিলে? আমি তো আর শক্তাবত রাজপুত নই যে ধর্মপত্নীকে না জানিয়েই পালিয়ে যাব। সুজাতাকে তো বলে গেছি দুর্গাপুর যাচ্ছি। তা হঠাৎ দুর্গাপুর কেন? কিছু খবর টবর পেলে নাকি? পেয়েছি মামু, পেয়েছি। মারাত্মক খবর, অবিশ্বাস্য। ফায়ার? ছন্দা দেবীর প্রথম পক্ষের স্বামী কমলেশ বিশ্বাস ওরফে কমলাক্ষ ওরফে কমলেন্দু গত শনিবার রাত্রে তারাতলায় আদৌ খুন হয়নি। মানে কৌশিক বোধহয় বলতে চাইছে কমলেশ মরিয়াও প্রমাণ করিতে পারিল না যে সে জীবিত ছিল। আগে না, শনিবার যে মারা গেছে সে কমলেশের যমজ ভাই হতে পারে, কমলেশের ছদ্মবেশী হতে পারে, অথবা ছন্দা কমলেশের যৌথ ধাপ্পাবাজিও হতে পারে। যৌথ ধাপ্পাবাজি মানে? ওই খুন হয়ে যাওয়া লোকটা যে কমলেশ বিশ্বাস তা আমরা কি করে মেনে নিয়েছি? একমাত্র ছন্দার স্টেটমেন্ট অনুযায়ী, তাই না? আগে না,
খবরের কাগজে লিখেছে পুলিশ তাকে শনাক্ত করেছে বিবাহ বিশারদ সমাজবিরোধী কমল নামে। এবার কমলেশ, কমলাক্ষ, কমলেন্দু নানা নামে সে কুমারী মেয়েদের ফাঁসিয়ে বিয়ে করত। এ কথা কাগজে যখন ছাপা হয় ছন্দা তখনও গ্রেপ্তার হয়নি, ফলে তোমার সংগৃহীত তথ্যটা দাঁড়াচ্ছে না। অল রাইট মামু, এবার আমি যে তথ্য সংগ্রহ করে এনেছি সেটাকে নাকচ করুন দেখি। বলো শুনি। দেখুন, সুকৌশলীর উপর নির্দেশ ছিল কমল নামধারী বিবাহ বিশারদের আদ্যপান্ত ইতিহাসটা সংগ্রহ করা। আমি ধাপে ধাপে তাই করছিলাম। ছন্দা তার এজাহারে বলেছিল কমলেশের সঙ্গে গৃহত্যাগ করে ওরা প্রথমে কালীঘাটে গিয়ে বিয়ে করে, কিন্তু বেলেঘাটায় ঘর ভাড়া নেওয়ার পর দ্বিতীয়বার রেজিস্ট্রি মতে বিয়ে করে। তারিখটা ছন্দাই জানিয়েছিল 7ই ডিসেম্বর 1983। আমি তাই বেলেঘাটা অঞ্চলে একের পর এক বিবাহ রেজিস্ট্রেশন অফিসে খোঁজ নিয়েছি। 5-6 নম্বরের বেলায় সফল হই। রেজিস্ট্রারের অনুমতি নিয়ে যথাযথ ফি জমা দিয়ে একটা জেরক্স কপি জোগাড় করি। তাতে কমলের পিতার নাম এবং জন্ম তারিখ পাওয়া যায়। সত্য হোক মিথ্যা হোক তা কমলেশের স্বীকৃতি মোতাবেক। ওর বিবাহ চুক্তিপত্রে 2 জন সাক্ষীর নাম ঠিকানা ছিল, একজন বাঙালি বিমল কর আর একজন অবাঙালি। বাঙালি সাক্ষীর ঠিকানায় গিয়ে শোনা যায় যে সে আর এখন এখানে থাকে না, কোথায় থাকে কেউ তা জানে না। অবাঙালি সাক্ষীর ঠিকানা ছিল দুর্গাপুরের জি টাইপ কোয়ার্টার্সের। আমি খোঁজ করে লোকটির দেখা পাই তার বাড়িতেই। মহেশ প্রসাদ তিওয়ারি দুর্গাপুরের একজন নামকরা লেবার লিডার, কিন্তু সে কিছুতেই কোনো ছন্দা বা কমলেশ বিশ্বাসকে স্মরণ করতে পারল না। আমি তখন বিবাহের চুক্তিপত্রের জেরক্স কপিটা তাকে দেখাই। জি हाँ, সিগনেচার তো আমারই আছে, লেকিন আমার তো কুछ याद হচ্ছে না। বিমল করকেও কি আপনি চিনতেন? বিমলবাবু সিটু ইউনিয়নে ছিলেন, তাকে পহচানতে পারছি, লেকিন ও তো গুজর গয়া। আপনাদের দুজনের মধ্যে একজন, ওই বিয়ের 2 জন সাক্ষীর মধ্যে একজন কোনো বিমা কোম্পানির এজেন্ট ছিলেন। সেটা কে, আপনি না বিমল বাবু? আমি? কেউ? ছন্দাদেবী আমাকে বলেছেন যে সেই এজেন্টের অনুরোধে ওরা স্বামী স্ত্রী একটি যৌথ বিমা করেন 10,000 টাকার। हाँ अभी याद हो लो। ठहरिए बाबू साहब, आराम कीजिए, मैं ढूंढ के देखता हूँ। তেওয়ারিজি ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট হিসেবে যাদের বিমা করিয়েছেন তাদের নাম ধাম বিমার নম্বর একটা খেরোর খাতায় লিখে রেখেছেন। শুধু বার্ষিক যা কমিশন পান তার হিসেব মেলানোর জন্য নয়, ইনকাম ট্যাক্স অফিসারকে সন্তুষ্ট করার জন্য। সেই খেরোর খাতা দেখে তেওয়ারিজি জানালেন, हाँ, छंदा और ओ বিমলের বন্ধু কমলেশ বিশ্বাস একটা যৌথ পলিসি করিয়েছিল জেনারেল इंश्योरेंस कंपनी 10,000 रुपए की 21 दिसंबर 83 साल। लेकिन वो पॉलिसी এখন আর চালু নেই। अभी उससे मेरा कोई प्रॉफिट नहीं होता है, क्योंकि 27 मार्च 1988 কমলেশ বিশ্বাস গুজর গিয়েছেন এবং उसका बीबी নমিনি হিসেবে 10,000 रुपए পেয়েছেন। পলিসি ক্লোজ। আমি যথারীতি অবাক হয়ে যাই। বিমা কোম্পানির কলকাতার অফিসের ঠিকানা আর পলিসি নাম্বারটা টুকে নিয়ে এখানে ফিরে আসি। হাওড়া স্টেশন থেকে সরাসরি বিমা কোম্পানির অফিসে যাই। এ ঘর ও ঘর, এ সাহেব ও সাহেব করতে করতে এক সময় তথ্যটার হদিশ পাই। হ্যাঁ, বিমা কোম্পানি যথারীতি অনুসন্ধান চালিয়ে সন্তুষ্ট হয়ে নমিনিকে টাকাটা মিটিয়ে দিয়েছে। কমলেশ বিশ্বাসের মৃত্যুর অবিসংবাদিত প্রমাণগুলি ওই পলিসি পেমেন্টের ফাইলে গাঁথা আছে। সুকৌশলীর লিখিত আবেদন মোতাবেক ইনশিওর কোম্পানির এক বড় সাহেব প্রমাণের জেরক্স কপি ইস্যু করার অনুমতি দেন। এই দেখুন। কৌশিক এবার বাসু সাহেবের সামনে একে একে তার কাগজপত্র দাখিল করল। কমলেশ বিশ্বাসের ডেথ সার্টিফিকেট, নার্সিংহোমের ডিসচার্জ বিল, ভাউচার, ক্রিমেটোরিয়ামের বিল, সবই 27 মার্চ 1988 তারিখের। এবার বলুন মামু, কমলেশ বিশ্বাসের মৃত্যু কয়বার বিশ্বাসযোগ্য? রানু, ওই সানিসাইড নার্সিংহোমে একবার ফোন করে দেখো তো ডক্টর প্রতুল ব্যানার্জিকে পাওয়া যায় কিনা। সানিসাইড নার্সিং হোম। ডক্টর ব্যানার্জি আছেন? আছেন, কিন্তু ওটিতে। আপনি কে ফোন করছেন আর কেন ফোন করছেন? একটা মেসেজ কাইন্ডলি একটু লিখে নেবেন। বলুন। আজ রাত 9টার সময় আমি ডক্টর ব্যানার্জির সঙ্গে দেখা করতে যাব। আমার নাম PK বাসু, অ্যাটর্নি। সরি স্যার, রাত 9টার সময় উনি নার্সিংহোমে থাকেন না, বাড়িতে থাকেন। অল রাইট, বাড়িতেই যাব। সেটা তো ওই নার্সিংহোমের ওপর তলায়, তাই না? আগে হ্যাঁ, বাট সরি স্যার, সন্ধ্যায় ওর কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা তা তো আমি জানি না।
তাহলে জানেটাকে? ডক্টর ব্যানার্জি হিমসেলফ, কিন্তু তিনি এখন অপারেশন থিয়েটারে। আই নো। মেসেজে আরও লিখে রাখুন, অন্য কোনো সান্ধ্য অ্যাপয়েন্টমেন্ট থাকলে ডক্টর ব্যানার্জি যেন তা ক্যান্সেল করে আমার জন্য অপেক্ষা করেন অ্যাট 9 PM শার্প। আই এম সরি এগেন স্যার। ডক্টর ব্যানার্জি আমি যতদূর জানি কারো হুকুমে চলেন না। আপনি তো রিসেপশনিস্ট, দূত মাত্র। আপনি এত ঘন ঘন সরি হচ্ছেন কেন বলুন তো? যে মেসেজটা দিলাম সেটা ডক্টর ব্যানার্জির হাতে ধরিয়ে দেবেন উনি অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসার পর এবং 1 কাপ স্টিমুলেন্ট পান করার পর। বোঝা গেল? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম রাত 8:58 বাসু সাহেব নার্সিংহোমের ওপরতলায় ডক্টর ব্যানার্জির ডোরবেলটায় চাপ দিলেন। 5 সেকেন্ডের মধ্যে সেটা খুলে গেল। উজ্জ্বল গৃহাভ্যন্তরে একটি নার্স, বয়স 30-35 হবে। ইয়েস। ডক্টর পি ব্যানার্জি আছেন? আছেন। কে এসেছেন জানাবো? বাসু সাহেব নিঃশব্দে মেয়েটির হাতে একটা ভিজিটিং কার্ড বাড়িয়ে ধরেন। দেখে নিয়ে মেয়েটি বলল, আইসি, আপনি আজ সকালে টেলিফোন করেছিলেন তাই না? হ্যাঁ, আপনারই সঙ্গে কথা হয়েছিল বুঝি? তাই হয়েছিল, আমি সেই দূতি। তা আমি আপনার মেসেজটা ওকে পৌঁছে দিয়েছি, বাট আই এম সরি এগেন, উনি অন্য কাজে ব্যস্ত আছেন, আজ দেখা হবে না। বাড়িতে আর কে আছেন? মিসেস ব্যানার্জি? না, উনি তো ব্যাচেলার। তাহলে আমার এই কার্ডখানা ওকে দেখান, আর ওকে বলুন যে আমি এসেছি ওর 0.32 বোর কোল্ট অটোমেটিকের বিষয়ে আলোচনা করতে, যার নম্বর 375961। উমা, ঘাবড়ে গেলে নাকি? আচ্ছা ঠিক আছে, অতগুলো সংখ্যা তোমার পরপর মনে থাকবে না মা। তুমি শুধু বলো ডাক্তারবাবুর রিভলভারের বিষয়ে আমার কথা আছে, আর বলো আমি এখানে 30 সেকেন্ড অপেক্ষা করব, তারপর দরজা খুলে সোজা ও ঘরে যাব। নার্সটি এবার নিঃশব্দে পেছন ফিরল। ভেতর দিকের দরজাটা খুলে অন্দরমহলে ঢুকে গেল, দরজাটা সযত্নে বন্ধ করে দিয়ে। বাসু সাহেব দাঁড়িয়েই রইলেন, মণিবন্ধের ঘড়িটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তিনি। 30 সেকেন্ড অতিক্রান্ত হতেই তিনি ভেতরের দরজার দিকে এগিয়ে গেলেন। সৌজন্যমূলক মৃদু একটা টোকা দিয়ে দরজা খুলে শটান প্রবেশ করলেন ভেতরে। সেটি ডাক্তারবাবুর বেড কাম সিটিং রুম। সিঙ্গল বেড বিছানাটা ঘরের ও প্রান্তে। এখানে টেবিলে টেলিফোন ও কিছু কাগজপত্র। ডাক্তারবাবু বসেছিলেন তাঁর চেয়ারে, নার্সটি পাশে দাঁড়িয়ে। দুজনেই মুখ তুলে এমন আতঙ্কতাড়িত দৃষ্টিতে আগন্তুকের দিকে তাকিয়ে দেখলেন যেন ম্যাকবেথের ডিনার পার্টিতে আমন্ত্রিত ব্যাংকর ভূত বেমক্কা ঢুকে পড়েছে, যেন এখনই ডক্টর ব্যানার্জি আর্তনাদ করে উঠবেন, দাও ক্যান সে দ্যাট আই ডিড ইট। বাসু সাহেব তার পেছনের দরজাটা বন্ধ করে দিলেন। ডক্টর ব্যানার্জি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। বলিষ্ঠ গঠনের যুবা পুরুষ, যুবা ঠিক নয়, স্বাস্থ্যবান হলেও বোঝা যায় মেঘে মেঘে কিছুটা বেলা হয়েছে। কানের পাশে বড় বড় জুলপিতে সাদা আখরে সেই বার্তার ঘোষণা। দেখুন, সময়ের দাম আপনার আমার দুজনেরই আছে, তাই সৌজন্যমূলক খেজুরে আলাপ বাদ দিয়ে সরাসরি প্রসঙ্গটার অবতারণা করতে চাই। তাছাড়া ভেবে দেখুন ডক্টর ব্যানার্জি, আপনাকে 30 সেকেন্ডের চেয়ে বেশি সময় দিলে আপনি এক গাদা আজগুবি অবাস্তব কৈফিয়ত ভেবে ভেবে বের করতেন, তাতে আবার দুজনেরই সময় নষ্ট, কারণ তখন আবার আমাকে প্রমাণ করতে হতো কৈফিয়তগুলো অবাস্তব এবং আজগুবি, ধোপে আদৌ টেকে না। নাও শ্যাল আই স্টার্ট? হু ডু ইউ থিংক ইউ আর? আপনি কে মশাই? কি চান? এইভাবে আমার বাড়িতে চড়াও হয়েছেন কেন? এই মুহূর্তে যদি আপনি আমার ঘর ছেড়ে চলে না যান তাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। আমিও আপনাকে 30 সেকেন্ড সময় দিচ্ছি অনধিকার প্রবেশের মামলা থেকে বাঁচতে। একটা হাত উনি বাড়িয়ে দিলেন টেলিফোনটার দিকে। বাসু সাহেব দুপা ফাঁক করে রোডস দ্বীপের কলোসাস মূর্তির মতো নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন কয়েকটা মুহূর্ত। তারপর বললেন, আপনি 3টে প্রশ্ন করেছেন, 30 সেকেন্ড সময়ও দয়া করে দিয়েছেন, তা আমার জবাবটা কি ওই ভদ্রমহিলার উপস্থিতিতেই দেব? ও আমার কনফিডেন্সিয়াল নার্স, বলুন। টেলিফোনে পুলিশ স্টেশনকে ধরতে পারলে থানাকে ওই সঙ্গে জানিয়ে দেবেন ছন্দা বিশ্বাসের হাত ব্যাগে ঘটনার রাত্রে একটা .32 রিভলভার ছিল, যে কথা পুলিশ এখনো জানে না, আর সেই রিভলভারের ক্যারিয়ার লাইসেন্স ছন্দার ছিল না।
লাইসেন্সির নাম ডক্টর। তুমি বাইরের ঘরে গিয়ে অপেক্ষা করে যাবা। সি দ্যাট টু আর নট ডিস্টার্ব। এবার বলুন আপনি কে? ছন্দা বিশ্বাসের অ্যাটর্নি। ছন্দা আপনাকে পাঠিয়েছে? না। ছন্দা এখন কোথায়? আপনি জানেন না? হাজতে, খুনের অপরাধে। না, জানতাম না। আমার ধারণা হয়েছিল যে সে জামিন পেয়েছে। যাই হোক, আপনি আমার কাছে কেন এসেছেন? ওই রিভলভারটা ছন্দা তো ব্যবহার করেনি। রিভলভারটা গৌণ। আমি জানতে এসেছি অন্য একটা তথ্য, একটা ডেথ সার্টিফিকেটের বৈধতার বিষয়ে। ডক্টর ব্যানার্জির মুখটা সাদা হয়ে গেল। ধীরে ধীরে চেয়ারে বসে পড়লেন তিনি। বলুন, কার ডেথ সার্টিফিকেট? সাম মিস্টার কমলেশ বিশ্বাস। লোকটা আপনার নার্সিংহোমে মারা যায় ম্যালিগনেন্ট টাইপ অফ লাং ক্যান্সারে 27 মার্চ 1988 সালে। 88 সাল? সে তো 3 বছর আগেকার কথা। কি নাম বললেন? বিশ্বাস, কমলেশ বিশ্বাস। আপনি কাল আসুন, আমি রেজিস্ট্রি খাতা খুঁজে। লুক হিয়ার ডক্টর ব্যানার্জি, সওয়াল জবাব করাই আমার পেশা। সাক্ষীকে পাঁকাল মাছ হতে দেওয়া আমার স্বভাব বিরুদ্ধ। ছন্দা বিশ্বাসের সঙ্গে আপনার ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা আমি জানি, না হলে ওকে আপনি নিজের রিভলভারটা ধার দিতেন না। রেজিস্ট্রি খাতা দেখার দরকার নেই, আমি মুখে মুখে বলে যাচ্ছি, শুনুন। 22 মার্চ আপনার নার্সিংহোমে একটি মরণাপন্ন ক্যান্সার রোগী ভর্তি হয়। 5 দিন পরে সে মারা যায়। আপনি তার ডেথ সার্টিফিকেট দেন। মনে পড়ছে? দেখুন, কি বলবো, খাতাপত্র কিছু না দেখে। বাসু সাহেব পকেট থেকে একখণ্ড কাগজ বের করে ওর টেবিলে মেলে ধরলেন। দেখুন, এটা আপনারই স্বাক্ষর তো এই ডেথ সার্টিফিকেটে? এবার আমাকে একটু বুঝিয়ে বলুন তো ডক্টর ব্যানার্জি, কিভাবে আপনার হসপিটাল রেজিস্টারে এই রোগীর যাবতীয় তথ্য ছন্দার নিরুদ্দিষ্ট স্বামীর সঙ্গে হুবহু মিলে গেল? নাম, বয়স, বাবার নাম, ঠিকানা, সমস্ত কিছু। আসলে আপনাকে একটা কথা বলবো, বিশ্বাস করবেন? কি কথা? ছন্দাকে আমি ভালোবাসি। এ আর নতুন কি? সে তো আমিও তাকে ভীষণ ভালোবাসি। বিশ্বাস না হয় তার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করে জেনে নেবেন। আমাকে সে মাত্র 100 টাকার রিটেনার দিয়েছে, আর আমি ইতিমধ্যে তার পেছনে কয়েক হাজার টাকা খরচ করে বসে আছি। আমি সে অর্থে ভালোবাসার কথা বলিনি। আমি কেন এ কাজ করেছি তা আপনি বুঝবেন না। কারণ বুঝলে এভাবে আমাকে ব্যঙ্গ করতেন না। আমি সত্যিই তাকে আমার প্রাণের চেয়ে ভালোবাসি। তা বাসুন, প্রাণ তো আপনারই। কিন্তু প্রশ্ন হচ্ছে, ফলস ডেথ সার্টিফিকেটটা সই করলেন কেন? না হলে ছন্দা কিছুতেই প্রমাণ করতে পারতো না যে বাস অ্যাক্সিডেন্টে তার স্বামী মারা গেছে। ও নিজেকে মনে করতো বিধবা, কিন্তু আইনের চোখে সেটা প্রমাণ করা যাচ্ছিল না। এই সময় আমার মাথায় একটা আইডিয়া আসে। এক ভদ্রলোক তার মেসের এক রুমমেটকে আমার নার্সিংহোমে ভর্তি করাতে চাইবেন। লোকটা 3 কুলে কেউ নেই। কলকাতার একটা মেসে থেকে কি একটা কোম্পানিতে ভেন্ডারের কাজ করত। নার্সিংহোমে ভর্তি হওয়ার মতো সঙ্গতি তার নেই। কোনো হাসপাতালেও ফ্রি বেড পাচ্ছিল না, কারণ সব হাসপাতালই বলছে কেসটা একেও ক্যান্সার, চিকিৎসার বাইরে। অথচ মেস ম্যানেজার ওই মরণাপন্ন রোগীকে আবার মেসেও রাখতে রাজি নয়। তো আমি ওর রুমমেটকে বললাম, আমি রোগীকে একটা ফ্রি বেড দিতে পারি যদি সে আমার নির্দেশ মতো নাম ধাম লেখায়। রোগীর তখন বাকশক্তি লুপ্ত হয়েছে। তার রুমমেট নিকটাত্মীয়ের মিথ্যা পরিচয়ে রোগীর নাম ধাম, বয়স ইত্যাদি খাতায় লিখিয়ে দিয়ে যায়। বিশ্বাস করুন মিস্টার বাসু, চিকিৎসার কোনো ত্রুটি আমরা কেউ করিনি, কিন্তু 1 সপ্তাহের মধ্যে রোগীটি মারা গেল। আমিও ডেথ সার্টিফিকেট লিখে দিলাম, হিন্দু সৎকার সমিতির গাড়ি আনিয়ে দিলাম। ওর রুমমেট রোগীটিকে ভর্তি করিয়ে দিয়ে সেই যে কেটে পড়লো, আর এদিকে বেড়েনি। হয়তো তার ভয় ছিল মিথ্যা নাম ধাম লেখানোর জন্য। যাই হোক, আমি, আমার 2 স্ট্রেচার বেয়ারা আর ছন্দা সৎকার সমিতির গাড়িতে করে হতভাগাকে ক্যাবতলা ক্রিমেটেরিয়ামে পুড়িয়ে দিয়ে এলাম। বিশ্বাস করুন মিস্টার বাসু, শ্মশানে ছন্দা হাউমাউ করে কাঁদছিল। আমাকে বলল, মনে হচ্ছে আমি দ্বিতীয়বার বিধবা হলাম। তারপর ছন্দা 10,000 টাকা আদায় করল। তা করলো আমার এই ডেথ সার্টিফিকেটের বলে। আপনি কতদিন ধরে চেনেন ওকে? ও পাশ করার পর থেকে প্রায় 6 বছর।
এখানে কাজ করতে আসে যখন, তখনও সিঁথিতে সিঁদুর ছিল। এখানে কাজ করতে করতেই খবর পায় বাস দুর্ঘটনায় ওর নিরুদ্দিষ্ট স্বামী মারা গেছে। তারপর এখানেই কাজ করতে থাকে নার্স হিসাবে। তা ও বিধবা হওয়ার পর আপনি কি ওকে বিবাহ করতে চেয়েছিলেন নাকি? মানে এসব প্রশ্নের কি কোনো প্রয়োজন আছে? আছে আছে, যা জিজ্ঞেস করছি বলুন, প্রতি প্রশ্ন করবেন না। হ্যাঁ, চেয়েছিলাম, কিন্তু সে রাজি হয়নি। আচ্ছা, কেন সে আপনাকে ভালোবাসতে পারল না তা আন্দাজ করতে পারেন? কি বললো সে আমাকে ভালোবাসতে পারেনি? আমাকে প্রত্যাখ্যান করেছিল সম্পূর্ণ অন্য কারণে। ও স্থির করেছিল আর বিয়ে করবে না। পুরুষ মানুষকে সে আর বিশ্বাস করতে রাজি ছিল না, অন্তত স্বামী হিসেবে তো নয়। তারপর হঠাৎ একদিন সে ধনকুবেরের একমাত্র পুত্রটিকে রাতারাতি বিয়ে করে বসলো। আদালত আর অপরাধ জগতের বাইরে যে আপনি কিছুই বোঝেন না, সে কথা আপনার এই মন্তব্যে বোঝা যায়। কোন কথাটা আমি ভুল বলেছি ডক্টর ব্যানার্জি? ত্রিদীপ নারায়ণ ধনকুবেরের একমাত্র সন্তান নয়, নাকি মাত্র 1 সপ্তাহের কোর্টশিপে ওদের বিয়েটা হয়নি? কোনটা? কথাটা তা নয়। প্রতিটি নারীর আদিম প্রেরণা মাতৃত্ব। এটা জীববিজ্ঞান সম্মত, বিবর্তনবাদ সম্মত। তার যে মোহিনীর রূপ, পুরুষকে ভালোবাসা, পুরুষকে কাছে পেতে চাওয়া, তারও মূল প্রেরণা ছিল ওই সার্ভাইভাল অফ দ্য স্পিসিস। কমলেশের বিশ্বাসঘাতকতায় ওর মনের একটা দিক ঠেক লেগেছিল, কিন্তু তার মাতৃত্ব কামনাটাকে কমলেশ মারিয়ে যেতে পারেন। ত্রিদীপের মধ্যে ছন্দা সেই অনুভূতিটা চরিতার্থ করতে চেয়েছিল। ত্রিদীপ ওকে আঁকড়ে ধরেছিল, ভেবেছিল সে নিজে ছন্দার প্রেমে পড়েছে। আসলে সে শুধু বাঁচতে চেয়েছিল, যেন ডুবন্ত মানুষের কাছে ছন্দা একটা ভেসে যাওয়া কাঠ। আর ছন্দা চেয়েছিল তার অপূর্ণ মাতৃত্ব কামনাটাকে চরিতার্থ করতে। আমি মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনা করেছি, তাই বুঝতে পেরেছি না, কিন্তু ছন্দাকে বোঝাতে পারিনি। সে মনে করেছিল আমি অহেতুক ত্রিদীপকে ঈর্ষা করছি। তারপর কি আপনার সঙ্গে ছন্দার মনান্তর হয়? না না, আমরা দুজনের বন্ধু। ছন্দার রেজিস্ট্রি বিয়েতে আমি একমাত্র কনের তরফে বন্ধু হিসেবে উপস্থিত ছিলাম। তারপর হঠাৎ কমলেশের আবির্ভাব ঘটল। হ্যাঁ, হঠাৎ আকাশ পড়ে সে উপস্থিত। বোধ করে ইনশিওর কোম্পানিতে খোঁজ নিয়ে এসে জানতে পেরেছিল ছন্দা কিভাবে টাকাটা আদায় করেছে। আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেনি? না, ডেথ সার্টিফিকেট কে দিয়েছে তা সে জানতে পারেনি। ও আমাকে চিনত না, ও শুধু ছন্দার টাকা চেয়েছিল। কত টাকা? তৎক্ষণাৎ 2000 আর 1 মাসের মধ্যে 10,000। ছন্দার কাছে অত টাকা ছিল না? না, ছিল না। আমি ধার দিতে চেয়েছিলাম ওকে, কিন্তু সে রাজি হয়নি। বলেছিল এভাবে ব্ল্যাকমেলারকে রোখা যায় না। কমলেশ ওকে 24 ঘন্টা সময় দিয়েছিল। রিভলভারটা কি তাহলে সেজন্যই ওকে দিয়েছিলেন? ঠিক সেই জন্য নয়, ও যাতে আত্মরক্ষার্থে ব্যবহার করতে পারে, তাই ওটা ছন্দাকে রাখতে দিয়েছিলাম। আপনি তাহলে জানতেন যে শনিবার রাত 1টার সময় ছন্দা ওই কমলেশের সঙ্গে দেখা করতে যাবে তারাতলায়? জানতাম, ছন্দা আমাকে বলেছিল। সেই জন্য আপনিও ওই রাতে তারাতলায় যান? আমি? তারাতলা শনিবার রাতে? নিশ্চয়ই না। শনিবার রাত 1টার সময় আপনি কোথায় ছিলেন? ন্যাচারালি বাড়িতে। ওই সিঙ্গেল বেড খাটে অবরগমে অচেতন ছিলাম। আপনার কোনো সাক্ষী বা প্রমাণ আছে? এর আবার কি প্রমাণ থাকবে? আপনার বাড়িতে একজন ওড়িয়া চাকর আছে না, আপনার কম্বাইন্ড হ্যান্ড? সে কোথায়? আপনি কি করে জানলেন? অবান্তর প্রশ্ন করবেন না ডক্টর ব্যানার্জি, তাকে ডাকুন। আমি জানতে চাই শনিবার রাত 1:30টার সময় টেলিফোন ধরে সে কোনো মিথ্যে কথা বলেছিল কিনা। গদাধর? কি বলেছে গদাধর? বিশেষ কিছুই না, বলেছিল যে ডাক্তারবাবু গাড়ি নিয়ে কোথায় যেন বেরিয়ে গেছেন। কেন, আপনি ফিরে আসার পর সে আপনাকে জানায়নি যে একটা টেলিফোন কল এসেছিল রাত 12:43-এ? গুড গড, আপনি ঘটনার আগে কেমন করে আমাকে ফোনে? আপনি যখন সাক্ষী দিতে উঠবেন আমি তখন পুলিশের কাউন্সিল ওই প্রশ্নটা করবে, আপনি কোথায় রোগী দেখতে গিয়েছিলেন শনিবার রাত 12:43-এ? আমি কেন সাক্ষী দিতে যাব? যেহেতু আপনি সমন পাবেন। শুনুন ডক্টর ব্যানার্জি, আপনাকে বিপদে ফেলা আমার উদ্দেশ্য নয়। ছন্দা আমার ক্লায়েন্ট। ন্যাচারালি ছন্দার বন্ধুদের উপকারই আমি করব, পরিবর্তে তাদের সহযোগিতাও প্রত্যাশা করি আমি। আপনি কি আদ্যন্ত সত্যি কথা খুলে বলবেন, ওই শনিবার রাত্রির ঘটনাটা? ঠিক আছে, আমি রাজি। হ্যাঁ, আমি জানতাম যে ছন্দা রাত 1টার সময় কমলেশের বাড়িতে যাবে বলে কথা দিয়েছে। ছন্দার ইচ্ছা ছিল কমলেশকে বুঝে বলবে যে
তার অনেক কীর্তি কাহিনীর কথা ছন্দাও জানে। একটা মুখোমুখি ফয়সালা করতে চেয়েছিল সে। আমি ওকে আত্মরক্ষার অস্ত্র হিসেবে আগ্নেয় অস্ত্রটা দিয়েছিলাম বটে, কিন্তু ছন্দা বলেছিল যে জীবনে সে পিস্তল ছোঁড়েনি, তাই প্রয়োজনের সময় মতো সেটা ব্যবহার করতে পারবে কিনা তা নিয়ে তার নিজেরই সন্দেহ আছে। রাত 12টা নাগাদ আমি উঠে পড়ি, গাড়িটা গ্যারেজ থেকে বার করে চলে যাই তারাতলায়। কমলেশের বাড়ি আমি চিনতাম, প্রায় 100 গজ দূরে গাড়িটা পার্ক করে আমি হেঁটে যাই। তখনও কমলেশের ঘরে আলো জ্বলছিল। রাস্তার ধারে ছন্দার মারুতি গাড়িটা পার্ক করা দেখি। কিছু দূরে একটা মোটরসাইকেলও দাঁড় করানো ছিল। বাড়ির কাছাকাছি এসে আমার মনে হলো 1.5 তলার ম্যাজেনাইনে একটা বচসা হচ্ছে। তারপর কাচের কিছু একটা ভেঙে যাওয়ার শব্দ, আর তার সঙ্গে সঙ্গে বাতিটা নিভে গেল। আমি তখন ডোরবেলটায় চাপ দিই, কিন্তু কেউ সাড়া দেয় না। হঠাৎ রাস্তায় একটা বম্ব এক্সপ্লোশন হলো যেন। আমি ছুটে পালিয়ে গেলাম কিছু দূরে। সেখান থেকে পেছন ফিরে দেখি না, শব্দটা মোটর বাইক স্টার্ট হওয়া। আমি দাঁড়িয়ে পড়ি। বোধহয় মিনিট খানেক পরে কমলেশের সদর দরজা খুলে যায়। ছন্দা ছুটে বেরিয়ে আসে, গাড়িতে উঠে বসে, স্টার্ট দেয়। ছন্দা পালিয়ে আসতে পেরেছে দেখে আমি তখন নিশ্চিন্ত হই, তাই আমিও নিজের গাড়িতে উঠে স্টার্ট দিই। তারপর পেছনে কি ঘটলো তা দেখিনি। আচ্ছা, আর কোনো লোককে দেখেছিলেন? কোথায়? ধরুন ওই বাড়ির কাছে পিঠে বা বাঁশের ভাড়া বেয়ে নামতে? না। আর কোনো গাড়ি পার্ক করা ছিল রাস্তার ধারে? তা হয়তো ছিল, কিন্তু আমি নজর করিনি। দেখুন, এবার আমি আপনাকে খুব গোপন একটা কথা বলতে চাই। যদি আপনি কথা দেন কথাটা 5 কান করবেন না তবেই। কি কথা? মানে আমি বলতে চাইছিলাম যে আপনাকে খুব একটা সুস্থ বোধ হচ্ছে না। এই আপনার গোপন কথা? আমার যে মানসিক অবস্থা তাতে আমাকে কেমন দেখানোর কথা? খুব সুস্থ, হেলেন হটি? তা নয়, মানে এইরকম শারীরিক এবং মানসিক অবস্থায় সাক্ষীর কাঠগড়ায় উঠে। সাক্ষী? আমি কেন সাক্ষী দিতে যাব? ছন্দার পক্ষে আপনি সম্মান করবেন? না, আমি করব না। আপনার সাক্ষ্য তো ছন্দার ক্ষতিই করবে শুধু। আমার মনে হয় ছন্দার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আপনার ডাক পড়বে পুলিশের তরফ থেকে। পুলিশ যখনই আবিষ্কার করবে যে ছন্দা ওই ইন্স্যুরেন্সের টাকাটা তার স্বামীর জীবিতকালে নিয়েছে, তখনই আপনাকে তলব করবে। প্রমাণ করার চেষ্টা করবে যে মেয়েটি পাকা ক্রিমিনাল, আগেও তঞ্চকতা করেছে। ফলস ডেথ সার্টিফিকেট দেওয়ার জন্য আপনাকেও তারা এই মামলায় জড়াতে চাইবে। করুণ দৃষ্টিতে ডাক্তারবাবু বাসু সাহেবের দিকে তাকিয়ে থাকেন। তাই তো বলছিলাম, আপনাকে খুবই অসুস্থ লাগছে। আপনার কোনো পেশেন্ট যদি এমন অবস্থায় পড়ে, তখন আপনি তাকে কি পরামর্শ দেন? একজন স্পেশালিস্টকে দিয়ে দেখাতে, তাই না? আমার কথায় কিছু করে বসবেন না। তবে স্পেশালিস্টের কাছে আপনি জানতে চাইতে পারেন যে এই অবস্থায় বায়ু পরিবর্তনে কোনো উপকার হতে পারে কিনা। কি বলছেন আপনি? ছন্দার এই বিপদ, আর আমি তাকে ফেলে এখন বেড়াতে যাব? তাই যদি বলেন ডক্টর ব্যানার্জি, তাহলে বলি শুনুন। আপনার কলকাতায় উপস্থিতিটাই ছন্দার সর্বনাশের কারণ হতে পারে। অবশ্য আমি শুধু স্বাস্থ্যের কারণেই আপনাকে রাতারাতি চেঞ্জে যেতে বলছি, তার সঙ্গে ছন্দার কোনো সম্পর্ক নেই। সেটা নিতান্তই আপনার স্বাস্থ্যের কারণে। অবশ্য আমি তো আর ডাক্তার নই। আপনি কোনো স্পেশালিস্টের পরামর্শ মতে যদি। থ্যাঙ্কস কাউন্সিলর, কথাটা অনেক আগেই আমার বোঝা উচিত ছিল। তাহলে কাল সকালেই? হ্যাঁ, সেই ভালো। আর আপনার ওই অবসর বিনোদনকালের ঠিকানাটা? না, নিশ্চিত থাকুন, জবাকেও তো জানিয়ে যাব না। এই মামলার নাম এটা পর্যন্ত। অল রাইট, এইসব কথা আলোচনা করাও মূর্খতা। আই নো। গুড নাইট ডক্টর ব্যানার্জি। পরবর্তী অংশ বিরতির পর।